পরিবর্তনের সময় ছাত্রদের একটা ভূমিকা দেখছি, বা সব শেষে 5ই আগস্টের দল মত নির্বিশেষে সারা দেশব্যাপী এমন কোনো জায়গা নাই যেখান থেকে লোকজন মাঠে নেমে আসেনি। ওইটা চলাকালীন সময়ে আমরা রাজনৈতিক বিভিন্ন বক্তব্য পেয়েছি, এক এক দলের এক এক রকম, সেটা থাকতেই পারে, সেটা নিয়ে কোনো কথা নাই। কিন্তু তারপরে যখন জুলাই হয়ে গেল, হয়ে যাওয়ার পর কিন্তু আমরা একটা জায়গায় চলে আসছি, সেটা কি সরকারের পরিবর্তন হলো, অন্তর্বর্তীকালীন একটা সরকার আসলো। সেই সরকার আসার পরে আমরা বিভিন্ন দাবি দাওয়া, তারপরে সংবিধান সংস্কার করা, তখনকার ছাত্র যারা আন্দোলন করছে তারা বলছে যে না, সংবিধান পরিবর্তন করতে হবে, নতুন করে লিখতে হবে, এই সেই করতে গিয়া আমরা একটা জায়গায় উপনীত হইলাম এবং আমরা আন্দোলনের নামে, সংস্কারের নামে 7-8 মাস ব্যয় করছি। অবশেষে আমরা গণভোট একটা সরকার গঠন করলাম এবং এই জুলাইয়ের আন্দোলনে সবাই ছিল, এটা সবাই ক্লেম করে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর পরে আজকের যারা এনসিপি করে ছাত্ররা, তারাও আন্দোলন করেছে, বিএনপি তারাও বলছেন তারা আন্দোলন করছেন। এক ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যখন সব দলগুলো আন্দোলন করছে, ইভেন পার্লামেন্টে যারা আছে জামাত, তারাও বলছে গুপ্ত শিবির, গুপ্ত হিসাবে ছিল, সবাই আন্দোলন করছে। তাহলে আজকে ফ্যাসিস্টের স্মরণের ব্যাপারে সবাই ঐক্যমত্য ছিল, তাহলে আজকে আবার কেন এই রাজনৈতিক মুখোমুখি হচ্ছে, কি বিষয় নিয়ে, ত্রুটিটি কোথায়? এই বিষয়ে আমি প্রথমে নীলুফার মনির কাছে আসতে চাই। ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচককে ধন্যবাদ, শুভেচ্ছা, এবং যারা শুনছেন। দেখেন, একটা ফ্যাসিস্টের 15.5 বছরের অত্যাচার, তার আগে 2 বছর অনির্বাচিত সরকার মিলে একটা দেশের যখন চরম খারাপ অবস্থা, যখন মানে ফ্যাসিস্ট যখন রাজতন্ত্র কায়েম করে ফেললো, যখন নির্বাচনের নামে প্রহসন হতো, ঠিক সেই সময় যে আন্দোলনটা হয়েছিল, আমি প্রথমেই আজকে সেই আন্দোলনকারীদের যারা চলে গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা সত্যিকার আন্দোলনকারী ছিল তাদেরকে সম্মান প্রদর্শন করছি আজকের এই দিনে। এখন আপনি বলছেন যে জুলাই নিয়ে যে মুখোমুখি যে রাজনৈতিক দলগুলোর যে সমস্যাটা, আমি এটাকে সংঘর্ষ বলতে চাই না, আমি বলতে চাই ফ্যাসিস্ট পালিয়ে চলে গেছে, কিন্তু ফ্যাসিস্টের সব কিছু কিন্তু পালায় নাই। ফ্যাসিস্টকে যারা প্রকারান্তরে পেলেছে, লালন করেছে, তারা কিন্তু অনেকেই আছে। এবং আপনার মনে আছে নিশ্চয়ই রাজ্জাকি ভাই, সেটা হলো যে ডিপ স্টেটের কথা কিন্তু ইন্ট্রিম সরকার থেকে বলা হয়েছিল, কিচেন ক্যাবিনেটের কথা বলা হয়েছিল। সো ষড়যন্ত্র যে ডালপালা আরও গজাচ্ছে, এটা কিন্তু বোঝা যায়। সেই বোঝা যাওয়ার ক্ষেত্রে হয়তোবা এই যে যারা, এটা দিনের মতো সত্য, আপনি যে বললেন যে তারা ছিল, তারা বলে না, এটাই সত্যি যে ফ্যাসিস্ট এবং তার 2-1টা দূষর ছাড়া প্রত্যেকেই বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের কাজ করেছে, এবং সেইখানে সাধারণ নাগরিকরাও, এবং সাধারণ নাগরিকরা আরও বেশি নিহত হয়েছে, শহীদ হয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে যারা নেপথ্যে কাজ করছে এই জায়গাটায় দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য, আমি প্রথমে তাদেরকে বলবো যে তাদেরকে শনাক্ত করা উচিত। মাত্র 2 বছর ফ্যাসিস্ট উৎখাতের, এর মধ্যে যদি নিজেদের মধ্যে যদি দ্বন্দ্বকুন্দল শুরু হয়, এবং এইখানে লাভবান কে হবে? ওই ফ্যাসিস্টরা লাভবান হবে, যারা ষড়যন্ত্রকারী তারা লাভবান হবে। সেইখানে কিন্তু ওই যে বলে না যে বিপ্লব তার পুত্রকে খেয়ে ফেলে, সেইখানে কিন্তু এই বিপ্লবীরা, এই আন্দোলনকারীরা, এই অভ্যুত্থানকারীরা, তারা কিন্তু মানে লসের দিকে ধাবিত হবে। এটা যে যত বড় দল হোক আর যত ছোট দল হোক, সবার জন্য একই কথা। আপনি একটা জিনিস আমি জানতে চাই আপনার কাছ থেকে, ধরেন ফ্যাসিস্ট বলতে আমরা আওয়ামী লীগ সরকারই মিন করতেছি, তাদেরকে ছড়াইয়ে দেওয়া হইলো, চলে গেল। আওয়ামী লীগ সরকার তো এমন কাউকে নিশ্চয়ই কোনো দায়িত্বশীল পদে দেন নাই যিনি তাদের গুণে গুণান্বিত নয়, অর্থাৎ তাদের বৈশিষ্ট্য যে ফলো করে তাদেরকেই। তো সেই হিসাবে যদি আমি রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কাছে আসি, ধরেন চুপ্পু সাহেব যখন টেক ওভার, মানে অন্তর্বর্তীকালীন সরকার হইলো, বলা হইলো যে তাকে সরাইলে সাংবিধানিক সংকট হবে। আমি মেনে নিলাম, তর্কের খাতিরে সাংবিধানিক সংকট হইতো। কিন্তু এই সরকার আসার পরও তাকে 5 মাস রাখা হইলো। তাহলে এই 5 মাস বঙ্গভবনে যাকে রাখলেন তিনি কি ফ্যাসিস্ট সরকারের দোসর ছিলেন না? তাকে আরো 5 মাস কেন রাখতে হইলো? দেখেন, এই জায়গায় একটা কথা বলি, একজন রাষ্ট্রপতির কিন্তু তেমন কিছুই করার থাকে না।
গণ অভ্যুত্থান কিন্তু তার বড় প্রমাণ। গণ অভ্যুত্থানে রাষ্ট্রপতি বহাল তবিয়তে ছিল, রাষ্ট্রপতি শপথ নিয়েছে ইন্টারিম সরকার প্রধান এবং অন্য সবার। সেইখানে তারপরে রাষ্ট্রপতির আর কি কাজ ছিল? ওই নামাজ পড়তে যাওয়া, বিভিন্ন প্রোগ্রামে যাওয়া, শেষে তো ইন্টারিম সরকারের জন্য ওটাও তার বন্ধ হয়ে গিয়েছিল। তো তার এরকম কোনো কাজ থাকে না। যখন এই সরকার, বর্তমান সরকার দায়িত্ব নিলেন, গণতন্ত্রের পথে উত্তরণের মাত্র সূচনা, সেই মুহূর্তেই দেশে আন্তর্জাতিকভাবে যুদ্ধের জন্য তেল সংকট, তারপরে হামের টিকা সংকট, একটা সরকার শপথ নেওয়ার পরে এতগুলো, এমন না রাষ্ট্রপতি অনেক কিছু করে ফেলবে। যে রাষ্ট্রপতিটা নির্বাচনের দিন পর্যন্ত ছিল, ইন্টারিমের 1.5 বছর পর্যন্ত ছিল, এবং ফ্যাসিস্টের সময়ও ছিল। এবং সেই রাষ্ট্রপতিকে দিয়ে কিন্তু আপনি দেখেন, সেই রাষ্ট্রপতিকে দিয়ে কিন্তু যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সাহেবকে বঙ্গবন্ধু বলছে, সেই রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে আপনার শহীদ জিয়াউর রহমান এবং স্বাধীনতার ঘোষক বলছেন। তো এই যে এই কাজগুলো যে করানো হলো, এটাও তো একটা কাজ। আর যেহেতু উনি পরোক্ষ গৌণ জিনিস, গৌণতার ওরকম 2 মাস আগেই কি আর 2 মাস পরেই কি, আমি মানে এটাই মনে আপনি করি। বলতে চাচ্ছেন যে যেই ব্যক্তিকে শেখ হাসিনা নিয়োগ দিছে রাষ্ট্রপতি হিসাবে, সংবিধানে লেখা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যা স্বাধীনতার ঘোষক, সেটা সে পাঠ করছে তখন। আবার যখন শেখ হাসিনা চলে গেল, এই রাষ্ট্রপতি গিয়েই সংসদে বলল জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষক, এবং সংবিধানে লেখা থাকলেও পড়ছে জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষক। আমি ওটা বলি না, এটা না, আপনি আমি বলছি, বলছেন। এবং এটা আমার বিবেচনায় আমি মনে করি যে ভায়োলেশন অফ কনস্টিটিউশন। আপনি কনস্টিটিউশন যতক্ষণ তো পরিবর্তন না হবে, যা থাকবে তাই রিপিট করতে হবে। তাহলে এই যে উনি পরিবর্তন করলো, তারপরে আপনাদের উপরে তাদের উপরে আস্থা থাকলো, এই যে বহুরূপী পরিবর্তন হতে পারে সিচুয়েশনের এই জন্য ভিত্তিতে। সে তো চলেই গেল। আপনার মনে করেন যে চলে গেল তো একটু অনেক নিজেকে পরে। গুছিয়ে নিয়ে আপনি জানেন যে এই রাষ্ট্রের অনেক কিছুই রাষ্ট্র নিজে ইচ্ছা করে করতে পারে না বা করে না, এটা যে যত কথাই বলুক না কেন। তো এই যে গুছানোর জন্য একটা 17, 18, 19 বছরে যে জঞ্জালটা ছিল, সেটাকে একটা সাইডে করতে। আজকেও যখন আমি কথা বলছি, দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা কত খারাপের জায়গায়, দেশের যে অবস্থা, আবার যুদ্ধের মধ্যে দেশে কত রকমের সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তো সেই জায়গায় রাষ্ট্রপতি না হয় আর 2 মাস বেশি ছিল। আমি আপনার এই কথার জবাবটা এইভাবে দিলাম যে উনি তো একজন গৌণ ব্যক্তি নিয়ে অত রকম কথা না আমি বলি, আমরা আমাদের কাজের কথাটাই বলি, সেটা নিয়ে আমি কথা বলতে চাই, আর কিছুই না। আচ্ছা, আমি আপনার কাছে আবার আসবো। আমি এখন তুষার আপনার কাছে নিয়ে যাই। নীলুফার মণি অনেকগুলো কথা বললো, আপনি শুনলেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি এই যে জুলাই আন্দোলনে আপনারা ছিলেন, এই নীলুফার মণিরা ছিলেন, তারপরে যারা গণমাধ্যমে কথা বলছে তারাও ছিল, সোশ্যাল মিডিয়ায় কথা বলছে, নানান কর্নার থেকে এই কথা বলছে। আমি ধরে নেই সেই মুক্তিযুদ্ধের মতো যে ফর্মে করছে সেটাকে সহযোগিতা করছে। এখন সেইটার পরে একটা ফ্যাসিস্ট জমরে সরানোর পরে, ফ্যাসিস্ট সরকারকে সরানোর পরে আপনারা যখন কমন সবাই একসাথে কাজ করছেন, একই কাজ করছেন, তাহলে তো এই আজকের বিএনপির সাথে আপনার এনসিপি, যারা তখন ছাত্র ছিলেন আপনার এনসিপি করলেন, তাদের সাথে তো একটা মধুর সম্পর্ক হওয়ার কথা, কারণ দুইজনে যৌথ প্রযোজনায় কাজ করছেন। তাহলে আপনাদের ভিতরে এই অমিলটা এখন কেন, বা এই দূরত্বটা কেন? জি, আপনাকে ধন্যবাদ এবং আপনাকে শুভেচ্ছা। খুবই যৌক্তিক এবং বাস্তবসম্মত কারণেই এই দূরত্ব বেড়ে চলেছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে এটাতে আগুনে ঘি ঢালার মতো করে আরও কোনো পক্ষ এই যেন এই দূরত্বটা বাড়ে এবং একটা সংঘাতের দিকে রাজনীতি চলে যায়, সেটার জন্য চেষ্টা করে যাচ্ছে। দুটোই কারণ। একটা হচ্ছে যে আমাদের সাথে বিএনপির ওই সময়ের ঐক্যটা ছিল, সারা বাংলাদেশের মানুষ আসলে ফ্যাসিবাদ বনাম জনগণে বিভক্ত হয়ে গিয়েছিল। এক পক্ষে ফ্যাসিবাদ, অন্য পক্ষে বাংলাদেশের জনগণ। কে কোন রাজনৈতিক দল, কার কি ধর্ম, এইসব তখন বিবেচ্য হয় নাই। কিন্তু যখনই তারা চলে গেছে, মানে ফ্যাসিস্টটা চলে যাওয়ার পরে আপনি এখানে আবারও একটা ডেমোক্রেটিক প্রসেস আমরা শুরু করার জন্য চেষ্টা করেছি। একটা নির্বাচন হয়েছে, নির্বাচনের মধ্যে দিয়ে সরকার এবং বিরোধী দল হয়েছে, ফলে স্বাভাবিকভাবেই এখানে তো পার্থক্য থাকবেই, এবং সেটা তো আমরা নতুন করে অন্তর্বর্তী সরকারের আমলে সংস্কার প্রশ্নে, এটা হচ্ছে মূল, আমি মনে করি যে বোন অফ কন্টেনশন, যেটাতে আমাদের সাথে বিএনপির একটা বড়সড় ধরনের মত পার্থক্য তৈরি হয়েছে। এবং সেটা আপনি যদি এই
গত পরশু সম্ভবত যদি বিএনপির বর্তমান মাননীয় স্থানীয় মন্ত্রী ও বিএনপির মহাসচিব বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারটা পড়েন, প্রথম আলোতে দিন একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেও কিন্তু ব্যাপারটা স্পষ্ট যে তারা যেভাবে চিন্তা করেছেন, তারা যেভাবে রাজনীতিকে কল্পনা করেন, আর এই গণতান্ত্রিক এবং রেভলিউশনারি একটা অ্যাসপিরেশন নিয়ে যারা পলিটিক্সে এসেছে তরুণরা, তাদের চিন্তার মধ্যে অনেক পার্থক্য আছে। তিনি কিন্তু দুটো খুব গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি করেছেন, যেটা আমরা অনেক দিন ধরে বলে আসছি কিন্তু কেউ আমাদের কথাটা পাত্তা দেয়নি। এখন তিনি নিজেই ওই স্বীকারোক্তিটা করলেন। একটা কি, যে ছাত্ররা জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিল। তা আপনি ঐক্যের কথা বলছেন, ঐক্যের সবচেয়ে ভালো ফর্মুলা কি? অন্তর্বর্তী সরকারের সময় তো আমাদের ফ্যাসিস্ট চলে গেছে, আর কারোর সাথে কারো বিরোধিতা নাই, আমরা তখন একটা ঐক্যের সরকার করতে পারতাম। এবং বিএনপিরও এটা কিন্তু একটা রাজনৈতিক অঙ্গীকার ছিল আগে থেকেই যে আমরা জাতীয় সরকার করব। তা সেই মোমেন্ট যখন এসছে তখন আপনি কলটা ধরতে পারলেন না, মানে আপনি ট্রেনে উঠতে চাইলেন, কিন্তু যখন ট্রেনটা আসছে তখন আপনি ওই ওয়েটিং রুমে বসে থাকলেন। তো সেই সময় ছাত্ররা, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বীকার করেছেন যে তারা জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিল, আমরা তখন অন্তর্বর্তী সরকারের কথা বলেছি। এবং ক্যান্টনমেন্টে ছাত্রদেরকে বাদ রেখেই, ছাত্ররা কিন্তু ক্যান্টনমেন্টে যায় নাই, তাদেরকে বাদ রেখে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা হয়ে গেছে। এবং বঙ্গভবনে গিয়ে 3 জন ভুয়া সমন্বয়ককে নিয়ে গিয়ে আপনারা ওখানে এক ধরনের অ্যারেঞ্জমেন্ট ডিজাইন হয়ে গেছে। এবং সেখানে কিন্তু প্রফেসর ডক্টর ইউনূসও আপনার পরিকল্পনার মধ্যে ছিল না। এগুলো খুব ইম্পর্টেন্ট, এই কারণে মনে করিয়ে দিচ্ছি। ছাত্ররা তারপর ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করেছে। এবং এখন আপনি একজন রাজনীতি সচেতন এবং আইনের মানুষ হিসেবে আপনি বলেন যে যে পরিস্থিতিটা আমরা পার করে এসেছি, প্রধান উপদেষ্টা হিসেবে যিনি এসেছিলেন মানে অর্থাৎ প্রফেসর ইউনূস, তিনি ছাড়া আর দ্বিতীয় একজন ব্যক্তির নাম বলেন যিনি জাতীয় মানে দেশীয় এবং আন্তর্জাতিক আঞ্চলিক এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে পারতেন না। এমনকি বিএনপির মতো এত বড় একটা দল, তারা তো দায়িত্ব নিতে চায় না ওই পরিস্থিতিতে, এই কারণে তারা জাতীয় সরকারের কথা মানে রাজি হয় নাই। ফলে প্রধান উপদেষ্টা, তার মানে কি ছাত্ররা রাজনৈতিক চিন্তায় তো অনেক অগ্রসর ছিল, এই কারণে তারা সবার পরিকল্পনার বাইরে একজনের নামকে তারা এটুকু ড্যামেজে তারা কন্ট্রোল করতে পেরেছে, বাকিটুকু পারে নাই, এটা স্বীকার করে নেওয়া ভালো। অর্থাৎ তাদের সেটা অভিজ্ঞতার অভাব ছিল এবং তাদের সেই শক্তির অভাব ছিল ওই সময়। ছাত্রশক্তি মানে ছাত্রদের শক্তিটা সেই সময়ের যে আমলাতন্ত্র, সেই সময়ের যে সামরিক বাহিনী, সেই সময় যে রাজনৈতিক দল, তাদের তুলনায় অবশ্যই দুর্বল ছিল, এটা বলতে হবে। কিন্তু তবু তারা কিন্তু প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটা মানে পাশ করাতে পেরেছিলেন। কিন্তু ওই যে এই যে আপনার বঙ্গভবনে গিয়ে শপথ নেওয়া এবং এই যে পুরো ডিজাইন, এটা কিন্তু রাজনৈতিক দলগুলোর চাওয়াতেই হয়েছে। সেটা ওই সাক্ষাৎকারে একেবারেই দিবালোকের মতো স্পষ্ট। এটা নিয়ে আমি মনে করি একটা ঐতিহাসিক দলিল হয়ে গেছে এটা, ওনার যে সাক্ষাৎকারটা। ফলে তখন থেকে কিন্তু দেখবেন আপনি যে এরপরে যে ছাত্রদের যে দাবিগুলো, সংবিধান কেন্দ্রিক, রাষ্ট্রপতি কেন্দ্রিক, সংস্কার কেন্দ্রিক, এইখানেই কিন্তু দূরত্ব বাড়তে থেকেছে। এবং আপনি তো নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই যে যিনি রাষ্ট্রপতি ছিলেন, আমি ওইটাই আসতে, এই যে রাষ্ট্রপতি যিনি ছিলেন, আমি দেখেছি যে তখন রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য আপনারা বঙ্গভবনমুখী হয়েছিলেন, হ্যাঁ, প্রচন্ড চেষ্টা করেছেন, মানে ব্যর্থ হয়েছিলেন কেন তখন? কারণ হচ্ছে যে আপনারা তাকে ফ্যাসিস্টের দোষর হিসেবে চিহ্নিত করলেন, যখন নীলুফার মনি বললেন যে তার তেমন কোনো রোল নাই সাংবিধানিকভাবে, সুতরাং সে মানে এমন ক্ষতিকারক কিছু ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি তো সশস্ত্র বাহিনীর প্রধান, সেই হিসাব যদি করেন আরো কিছু দায়িত্ব তার আছে, এবং এই ধরনের সে কারণে আপনার থেমে গেলেন কোথায়, বাধাপ্রাপ্ত কোথায়? এই ধরনের এক্সেপশনাল, বাংলাদেশের রাষ্ট্রপতি পদটা অনেক ক্ষেত্রে অর্নামেন্টাল, কিন্তু এই ধরনের এক্সেপশনাল পরিস্থিতিতে রাষ্ট্রপতি অনেক পাওয়ারফুল, এটা আপনি খুব ভালো করে জানেন। এবং তিনি চাইলে জরুরি অবস্থা জারি করতে পারেন। এবং যে উপদেষ্টা সরকারটা গঠিত হয়েছিল, তিনি চাইলে ফু দিয়ে এটা উড়িয়ে দিতে পারতেন, যদি তাকে অন্যান্য শক্তি, অর্থাৎ ধরুন যে রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপি এবং সামরিক বাহিনী যদি সাপোর্ট দিত, তাহলে তিনি কিন্তু এই উপদেষ্টা সরকারকে ফু দিয়ে উড়িয়ে দিতে পারতেন। কিন্তু কেন পারেন না? কারণ জনগণের সাপোর্ট ছিল, ছাত্রদের সাপোর্ট ছিল, এই কারণে পারেন না। কিন্তু এটা পারার মতো ওই নির্বাহী কর্তৃত্বটা তার কাছে চলে এসেছিল। এই কারণে আমরা বলেছিলাম যে তাকে সরানো দরকার। তখন বিএনপি কী করলো? সাংবিধানিক ধারাবাহিকতা, এই সমস্ত খুবই খোঁড়া সব যুক্তি দেখালো। এবং আমরা দেখিয়েছি যে বাংলাদেশের ইতিহাস থেকেই এই ধরনের পরিস্থিতিতে স্পিকার না থাকা অবস্থায় কিংবা স্পিকারকে বাইপাস করে প্রধান বিচারপতির কাছে রাষ্ট্রপতি পদ হস্তান্তর করেছেন বা পদচ্যুত হয়েছেন, পদ ছেড়ে দিয়েছেন, পদত্যাগ করেছেন, এরকম অনেক ইতিহাস আছে। যেমন আপনার খন্দকার মোশতাকের সময়ই এরকম হয়েছে। খন্দকার মোশতাক যখন ক্ষমতা ছেড়ে দিচ্ছেন, তখন তিনি কিন্তু আপনার স্পিকারের কাছে ক্ষমতা ছাড়েন নাই, তিনি ছেড়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি সায়েম সাহেবের কাছে। এটা একটা উদাহরণ। এরকম কিংবা এই ধরনের এক্সেপশনাল পরিস্থিতিতে আপনি রাজনৈতিক ঐক্যমত থাকলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন। আপনি প্রধান বিচারপতি বসিয়েছেন কোন ফর্মুলায়? বসানো হয়েছে না, এটা তো সাংবিধানিক কোনো প্রক্রিয়া বসানো হয়নি। ফলে তখন এবং রাষ্ট্রপতি ওই মানে বিদায়ী রাষ্ট্রপতি ফ্যাসিস্টদের দোষর যাকে আমরা বলি, চুপ্পু তো এটা কালের কণ্ঠে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে বিএনপি আমাকে তখন রক্ষা করেছে, এটা বলেন নাই? আচ্ছা, এখন দেখেন, এটা হলো আমি মনে করি যে বিএনপির এক ধরনের রাজনৈতিক দেউলিয়াত্ব, যে তারা এই রকম একটা
গার্ড অফ অনার দিয়ে বিদায় দিল, অথচ তাকে অ্যারেস্ট করা উচিত ছিল, তাকে আইনের আওতায় আনা উচিত ছিল অনেকগুলো কারণে, শুধু নৈতিক কারণে আমি বলছি না, তার অনেকগুলো লিগ্যাল গ্রাউন্ড আছে তাকে বিচারের আওতায় আনার। বাংলাদেশের কি ইতিহাস, তখন দেখেন হঠাৎ করে অনুচ্ছেদ 51 নিয়ে আসা হলো, ভুলভাবে নিয়ে আসা হলো। বাংলাদেশে কি অতীতে এরশাদকে আমরা জেলে যেতে দেখি নাই? তাহলে আপনি 51 অনুচ্ছেদ আনলেন কেন? এটা তো বিদায়ী রাষ্ট্রপতির জন্য প্রযোজ্য না, রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় প্রযোজ্য। যাই হোক, কেন তাকে এটা আপনি করতে পারতেন? তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। তিনি এসালাম ব্যাংক, এই যে আপনার ইসলামী ব্যাংক দখল করার সাথে সরাসরি সংযুক্ত, এটা পত্রিকা রিপোর্ট আছে, এটা প্রমাণিত একটা ব্যাপার। এই সমস্ত কারণেই তো তাকে আপনি অ্যারেস্ট করতে পারতেন। পাশাপাশি তার ডাবল পাসপোর্ট ব্যাপারগুলো ছিল। এর ছাড়াও রাজনৈতিক ব্যাপার হচ্ছে যে তিনি বিএনপির তিন পিলার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সম্পর্কে অতীতে যে সময় মন্তব্য করেছেন, আজকে দেখেন বিএনপি একটা বিরাট ভাষা আন্দোলন করছে আমাদের সাথে। বিরাট একটা ভাষা বিজ্ঞানী মনে হচ্ছে তাদেরকে, যে কি বলা যাবে কি বলা যাবে না, চোখ উপড়ে ফেলছেন আপনি এই কারণে। অথচ এই লোক কি বলেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে, যে পাকিস্তানের এজেন্ট, আইএসআই এর চর। বেগম খালেদা জিয়াকে তিনি ভুয়া মামলার মধ্যে হয়রানি যারা করেছেন তাদের মধ্যে তিনি একজন, ওই যে এতিমার আত্মসাতের। আপনার তারেক রহমান সম্পর্কে উনি অশ্রাব্য ভাষায় কথা বলেছেন, যে শব্দ ব্যবহার করেছেন এটা আমি এই অন রেকর্ড উচ্চারণ করতে চাই না। আচ্ছা, আমি আপনাকে একটু থামাচ্ছি, আপনার এই বিষয়টা ধরে আমি নীলুফার মনের কাছে একটু আসতে চাই। এই যে ধরেন আজকে যে বিরোধ দেখা দিছে, এবং আমরা লক্ষ্য করছি যে রাষ্ট্রপতি অপারেশন প্রসঙ্গ তো আসলোই, আমরা লক্ষ্য করছি যে রংপুরে জামাত শিবির এবং ছাত্র দলের মধ্যে একটা বিশাল মারামারি হয়েছে, এবং কয়েকদিন আগে দেখলাম এনসিপির বিভিন্ন সভা সমাবেশে হামলা হচ্ছে। ছাত্রদল বলছে যে এগুলো তারা করে নাই, সাধারণ জনগণ করছে। তর্কের খাতিরে ধরে নিলাম সাধারণ জনগণ করছে। সাধারণ জনগণ করবে কেন? তাহলে ল এনফোর্সিং এজেন্সির কাজটা কোথায়? এক। দুই, যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে নাসির উদ্দিন ওরা বেয়াদব, ভাষা খারাপ, ইত্যাদি ইত্যাদি, সেটা কি রাজনৈতিকভাবে যদি গ্রহণযোগ্য না হয়, কোনো আইনি কাঠামোতে কেন এনে তাদেরকে আইনের আওতায় না এনে অন্য যারা হামলা করতেছে সেখানে নিন্দা না করে, মানে মবটা চলমান এখনো কি না, সেটা আমি জানতে চাচ্ছি। দেখেন, আমি প্রথমে আপনার ওইটা দিয়ে শুরু করি যে মবটাকে প্রতিহত না করে বা কিছু, মবকে অবশ্যই প্রতিহত, ওইখানে পুলিশ দেখেছেন, তারপরে পুলিশের সামনে এনসিপি আন্দোলন করেছে, পুলিশরা তাদেরকে পাহারা দিয়েছে বৃষ্টির মধ্যে, আমরাও দেখেছি, আপনিও দেখেছেন। এখানে যেটা হয়েছে, এনসিপি মামলা করেছে, মামলা নিয়েছে। এর আগে সরকার কি মামলা টামলা নিতে দিত? বরং তাদের নামেই মামলা দিত। ঠিক আছে, আগের সরকার আমরা যাব না। আমি বলি আপনার কথাটা, আপনার যদি প্রশ্নের উত্তরে চেয়ে প্রশ্ন বড় হলে তো সমস্যা না, ঠিক আছে। তারপরে আপনার এনসিপি মামলা করেছে, এবং নট অনলি মামলা করেছে, এনসিপি এবং জামাতের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে, যেটা আমরা বুঝতে পেরেছি। এনসিপির নারী উইংসের চিফ, সে শিবিরের একজনকে আঙ্গুলি তুলে বলেছেন, লিখেছেন তার পোস্টে ফেসবুকে, যে এটা তাদের নেপথ্যে, তারা এটার সাথে যোগ থাকতে পারে। গেল আবার ওনারা লিখেছে সেটার প্রতিবাদ করে যে তারা নিজেরাই এই ধরনের কাজ করছে। আমি এইসবের কোনোটাই, আমি দুইটাই ধরলাম যে দুইটাই ডাবল স্ট্যান্ডার্ড কথা, কিন্তু ঘটনাগুলো যখন ঘটে, কথা যখন উঠে, আমি তো এনসিপি করি না, আমি জামাতও করি না, তো আমি তো আমার দল নিয়ে কথা বললে আমিও তো চাবো আমার দল সেভ হোক। তো তখন তো এই কথাগুলো সামনে আসে। এবং যখন যে হবিগঞ্জের ঘটনাটা ঘটেছে, সে হবিগঞ্জের ছাত্র দলের প্রেসিডেন্ট, ইতিমধ্যে আপনারা দেখেছেন, সে ওই যুদ্ধে 24-এর সে কি পরিমাণ সররাগুলি তার সমস্ত শরীর ঝাঁঝরা করে দিয়েছিল। তারাও তো এই যুদ্ধেরই একজন যোদ্ধা। তো সেইখানে আমি আবারও বলছি, নেপথ্যে যারা থেকে, আমি কিন্তু ওই দুইটা পোস্টকে কোনোটাকে আমি ছোট করে দেখছি না এই জায়গাটায়। কারণ অনেক সময় আছে যে তারা নিজেরাই, আমি তাদের মানে এনসিপিকে বলছি না, এনসিপি এবং জামাত কিন্তু ঐক্য, জোটের সাথে সম্পর্ক অনেক দিন খারাপ, আমরাও জানি, আপনিও জানেন, সাধারণ পাবলিক ও সচেতন মহল জানে। তো তারা যখন এই ধরনের কথা বলে, তখন কিন্তু জিনিসটা প্রশ্নবিদ্ধ থেকে যায়, এটা কিন্তু প্রশ্নবিদ্ধ থেকে যায়। এখন আপনার সরকার অবশ্যই মব ঠেকাবে, কিন্তু আপনার ঘরে যদি মব হয়, সেটা সরকার কিভাবে ঠেকাবে? এই কথাটা মনে হবে যে ফ্যাসিস্টের আমলে ওই রকম কথা হতো, বাট আমি ওইভাবে কথা বলছি না, আমি খুব গুরুত্ব দিয়ে কথাটা বলছি। আপনারা এটাও, এবং যে ঘর নিয়ে কথা বলছি,
তারাও এই আপনার আন্দোলনে ছিল, কিন্তু তারা বেশি নাম্বার চায়, এটাই হলো সমস্যা। তারা ওই সরকারের সঙ্গেও তারা ছিল, মিলেমিশেই ছিল। যাই হোক, এখন কথা হলো যে আমরা এটার একটা বিহিত চাই। আমরা এই 24-এর আন্দোলনকারীদের সাথে আমরা কোনো বাদানুবাদে জড়াতে চাই না। আজকে আগস্টের 4 তারিখ। নীলুফার মনি, আপনি যেখানে শেষ করতে চাচ্ছিলেন সেখানে বলুন। এটাই আমি বলতে চাই যে আপনার আমরা যেটা চাই, আমরা এখন কাজ করতে চাই গণতান্ত্রিক কয়েতে, গণতান্ত্রিক পন্থায়। সেই কাজের জন্য প্রত্যেককেই দরকার, বিরোধী দলের, সরকারি দলের, সবাইকেই দরকার। বিরোধী দল চুলচেরা আমাদের সমালোচনা করবে, আমরা চাই, কিন্তু কোনো এই ধরনের কোনো উচ্চবাচ্য শুনতে চাই না, যে ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো শুনতে চাই না। যদিও আমরা 2 বছর যাবত অভ্যস্ত, সবাই না, আমি একজন তুষারের সাথে টানা 5 বছর এই যে লেভেলে আছি, এই লেভেলে টকশো করতে পারবো বা কাজ করতে পারবো, কিন্তু চাইলেই আমি আরেকজনের সাথে পারবো না। সেটা সংখ্যা আবার খুব কম। আচ্ছা, আমি কিন্তু রাজনীতি করলে রাজনৈতিক দলের কিন্তু একটা নিয়ন্ত্রণ থাকা উচিত, অবশ্যই থাকে। সেইখানে সেই রাজনৈতিক দলের যদি নিয়ন্ত্রণটা না থাকে, তাহলে সবার জন্যই সমস্যা। না, যেমন আমি যদি আপনার একটা প্রশ্ন করি, ধরেন আজকে তো আপনাদের যেটা বললাম যে একসাথে আন্দোলন করার পর আজকে আমরা বিরোধ দেখছি বা মুখোমুখি দেখতেছি, এটার কারণ কি ওইগুলা নাকি? অর্থাৎ আমরা নির্বাচনের আগে যেই জায়গাটায়, যেমন 7-8 মাস যাবৎ সংবিধান সংস্কার নিয়ে আলাপ চলতেছিল, এবং সেটা আলাপ করতে গিয়ে শেষ পর্যন্ত যখন মত অনৈক্য হইল, তখন কিন্তু একটা গণভোটের ব্যাপার চলে আসলো, এবং গণভোটের ব্যাপারটা চলে আসার পর আবার একই দিনে আসলো, এবং সেটা কিন্তু সবার ঐক্যমত্য ছিল। তো এই যে গণভোট হইল এবং গণভোটের আলোকে যে জুলাই সনদের বাস্তবায়নের যে ইস্যুটা, এবং সেইটাকে কেন্দ্র করে সংসদ নির্বাচন হওয়ার পর 2টা ওত নেওয়ার কথা ছিল। একটা সংসদের সংস্কার পরিষদের সদস্য হিসাবে যেই ওতটা আপনারা নেননি, এবং তাহলে কি সেই ওই দিন থেকেই, ওই মুহূর্ত থেকেই যে আপনাদের সাথে কি বিরোধটা শুরু হইল? যে প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন সেই প্রতিশ্রুতিটা রাখলেন না? এখানে যেটা হয়েছে সেটা দেখেন, এই গণভোট বা এই জুলাই সনদ, এটা এনসিপির ব্রোন চাইল্ড ছিল, এটা স্বীকার করতে হবে সবার। তারা আগে তুলেছে, তারা কথা বলেছে, তারা শহীদ মিনার এই কথাটা বলেছে, প্রোক্লেমেশন বলেন, সনদ বলেন, এই কথাগুলো তারা বলেছে। সেইখানে তারা নিজেরাই সিগনেচার করে নাই, তারা কিন্তু নির্বাচনের পরে সিগনেচার করেছে। বুঝেন আপনি কথাটা? আর এইটা যেটাই বিএনপি যাই বলুক না কেন, বিএনপি কিন্তু সংবিধানের বাইরে কাজ করবে না, করে নাই। তো বিএনপি এই আপনার গণভোটটা কিন্তু সংবিধানে নাই। হ্যাঁ, বলতে পারেন তাহলে সালাউদ্দিন সাহেব বললো কেন? হ্যাঁ, এটা সালাউদ্দিন সাহেব একের অধিকবার উত্তর দিয়েছে, আবারও চাইলে আপনারা জিজ্ঞেস করেন উনি কেন বললো, এটা ওনার ব্যাপার। নাম্বার 3 হচ্ছে আপনার ওই বেশ কিছু নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু যখন সংস্কারের রায়টা ডক্টর ইউনূস সাহেব ইন্টারিম প্রধান হিসেবে ঘোষণা করেছিলেন, সেইখানে কিন্তু সিগনেচারওয়ালা নোট অফ ডিসেন্ট সহটা বলে নাই, তারা নতুন নিজেরা বানিয়ে নিয়ে সেটা ডিক্লেয়ার করেছেন। এটা কিন্তু বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব সাথেই বলেছেন যে এইটাই আমরা সিগনেচার করি নাই। এবং ওইখানে তারা সব সমন্বিত মিলায় 4টা প্রশ্ন করেছেন। 4টা প্রশ্নের একটা উত্তর যে হয় না, আপনি একজন অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, আপনি নিশ্চয়ই জানেন, নিশ্চয়ই প্রশ্নগুলো আপনি পড়েছেন। 4টা প্রশ্নের একটা উত্তর হয় না। সেইটাও বিএনপি বলেছে, বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব, যে আমরা যদি ওই মুহূর্তে কিছু বলতাম, এটা 1-2টা পার্টি তো দাঁড়িয়েই ছিল নির্বাচনটা না হওয়ার জন্য। ওপেন তারা বলতো যে এই সরকার 5 বছর থাকলে সমস্যা কি, 29-এর আগে তো নির্বাচন হতোই না, তো 29-এর আগে নির্বাচনের দরকার কি, ইত্যাদি ইত্যাদি। সেই কারণে সালাউদ্দিন সাহেব কিন্তু মনে করিয়ে দিয়েছেন, কিন্তু তারপরে যখন 4টা প্রশ্ন করেছেন, একটা উত্তর দিয়ে সেটা নিয়ে কিছু বলে নাই। কারণ প্রথমেই কিন্তু অবজেকশন দিয়ে দিয়েছে, এমবার্গো দিয়ে দিয়েছে। এমবার্গোর উপরে ক্ষমতা আপনার হাতে, আপনি যদি আবারও ওইটা নিয়ে আপনি গড়িমসি করেন, তাহলে তো কিছু বলার থাকে না। আমি আপনার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি, আর একটুখানি আছে। আপনি বলেছেন একই দিনে 2টা শপথ নেওয়ার কথা ছিল। একই দিনে যে 2টা শপথ নেওয়া যায় না, স্বাধীন মালিক সহ অনেক আইনজ্ঞরা বলেছেন
যে যদি দুইটা শপথ একদিনে নেওয়া হয় তাহলে প্রথমটা বাতিল হয়ে যায়। তো প্রথমটা বাতিল হয়ে যায় বলতে পারেন বিএনপি কেন কিছু করে নাই, বহুদিন পরে একটা গণতন্ত্র পেয়েছে, বিএনপি নিজে অন্যায় করবে না। এখন কেউ যদি অন্যায় করে এটা যার যার ব্যাপার। বিএনপি এই কারণে ওই শপথ নিতে পারে না, আর যেটা ধারণই করে না সেটার তো শপথ নেওয়ার প্রশ্ন আমি আপনার কাছে আসবো আবার। তার আগে আমি একটু কথা বলে নিই, আমি তুষারের কাছে আসতেছি। নীলুফার মনি একটা কথা বলছেন, 1 নম্বর যে জুলাই সনদ যেদিন স্বাক্ষর হয়েছে সেদিন আপনারা স্বাক্ষর করেননি, কেন করেননি, কি যুক্তি ছিল, আর এই স্বাক্ষর না করার মানে এই কি না যে আপনারা সেটা মানেননি। আরেকটা কথা সে বলছে যে 2টা শপথ নেওয়া যায় না, তাইলে দ্বিতীয় শপথ নিলে প্রথমটা বাতিল হয়ে যায়। আমার হাতে যদি একটা সংবিধানের বই আছে, আমি একজন আইনের ছাত্র হিসেবে বলতে পারি শপথ সাধারণত একাধিক নেওয়া হয়, কারণ এমপি হিসেবে একটা শপথ নেয়, মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে একটা শপথ নেয়। আর আমার জানা মতে আমি সংবিধানে এরকম কিছু কোথাও পাইনি যে তৃতীয় শপথ নেওয়া যায় না। এনিওয়ে, তারপরে আমি তুষারের কাছ থেকে জানতে চাই নীলুফার মনি যে প্রশ্নগুলো উদ্ভাবন করলো সেগুলোর জবাব। 1 নম্বর আপনারা স্বাক্ষর করেননি, আর দ্বিতীয় দফা শপথ নেওয়া যায়নি, কিংবা কেন তারা নিলেন না, সেখান থেকে আপনাদের বিরোধ কিনা। এটা বিরোধের একটা কারণ অবশ্যই, কারণ এটা শুরুই হয়েছে একটা প্রতিশ্রুতি ভঙ্গের মধ্য দিয়ে। যে 2টো শপথের কথা তো জনগণ এটা রায় দিয়েছে এটার পক্ষে, যে আপনি দুটো শপথ মানে 2টা রোল আপনার, মানে আমরা অফিসে আমাদের এক ধরনের রোল থাকে, আরেক জায়গায় আরেক রকম রোল থাকে, এটাও তাই। সংসদে আপনার আইন প্রণেতা হিসেবে রোল থাকবে, আর সংস্কার পরিষদে আপনার সংবিধান সংস্কারক হিসেবে ভূমিকা থাকবে, এবং ওইটা আবার একটা সময় শেষ হয়ে যাবে। এটা নিয়ে লম্বা আলোচনা করে এগ্রিমেন্ট করেই কিন্তু আমরা এই নির্বাচনে এসছিলাম। তখন কোনো আপত্তি বিএনপি করে নাই, বরং তারা এটার পক্ষে ছিল। পরবর্তীতে তারা আপত্তি করা শুরু করেছে। আমরা স্বাক্ষর করি নাই, এটা আমরা অনেকবার বলেছি, সংবাদ সম্মেলনে ডেকে বলেছি কেন স্বাক্ষর করি নাই। যদিও এখন আমরা স্বাক্ষর করেছি, স্বাক্ষর করি নাই কারণ হচ্ছে এই স্বাক্ষর করি নাই বলেই আপনি গণভোটটা পেয়েছেন, নাহলে পাইতেন না। এটা আরেকটা 3 জোটের রূপরেখার মতো হতো, যে কতগুলো ভালো ভালো কথা, এবং এটা জুলাই জাদুঘরে শোভা পেত। আমরা ঐতিহাসিক ডকুমেন্ট হিসেবে গবেষকরা এগুলো নিয়ে গবেষণা করতো, ব্যর্থতার কী কী কারণে ব্যর্থ হয়েছে সেগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ হতো, কিন্তু এটা দিয়ে মানে বাস্তবে মানুষের কোনো উপকার হতো না। আমরা তখন বলেছিলাম যে আপনি প্রেসক্রিপশনটা বানালেন যে কী কী সংস্কার লাগবে, এখন কিভাবে সংস্কারটা করবেন, ইমপ্লিমেন্টেশনের পথটা কি, এটা ফয়সালা না করে যদি আপনি সাইনিং সেরেমনি করেন সেখানে আমরা যাব না, কারণ এটা কোনো গ্যারান্টি নাই যেটা বাস্তবায়ন হবে। এবং তখন তারা, এবং আপনি যদি এটা করে ফেলেন, আমরা তো এটা প্রণয়ন প্রক্রিয়ার সাথে ছিলামই, এটা থেকে তো আপনি আমাকে বাদ দিতে পারবেন না। মানে জুলাই সনদ প্রণয়ন প্রক্রিয়ার সাথে আমরা ছিলাম, তো আপনি যদি সাইনিং ব্যাপারটাকে একটা আনুষ্ঠানিকতার বিষয়ে পরিণত করেন, এখানে আমাদের যাওয়া না যাওয়া একই ব্যাপার, শুধু তো এটা আনুষ্ঠানিকতা, এটা বাদ দিলেও তো আমরা ওখানে ছিলামই পুরোটা সময় জুড়ে। কিন্তু স্বাক্ষরটা আমরা করব যদি আপনি কিভাবে জুলাই সনদটা বাস্তবায়ন করবেন সেই আদেশটা, যে আদেশটা কথা এসছে, এটা যদি আপনি জারি করেন তাহলে আমরা স্বাক্ষর করব। এবং তারপরে কিন্তু আপনি দেখবেন 13ই নভেম্বরে আপনার এই আদেশটা আসলো, এবং সেখানেই কিন্তু পরিষ্কার বলে দেওয়া হলো যে গণভোট হবে, সে একই আদেশের অধীনে নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, এবং তারপরে আপনার গণভোটের পরে একটা সংস্কার পরিষদ হবে, এই রোডম্যাপটা ওখানে দেওয়া ছিল। এবং 13ই নভেম্বর আপনি আদেশ দিলেন, 13ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হলো, বা 12ই ফেব্রুয়ারি, 3 মাস, পাক্কা 3 মাস। বাংলাদেশে আপনি আরও অত্যন্ত অভিজ্ঞ মানুষ, আপনি জানেন যে বাংলাদেশের অতীতের কোনো গণভোটে, এমনকি পৃথিবীর কোনো গণভোটে তফসিল ঘোষণার 3 মাস পরে গণভোট হয়েছে, বা আদেশ যায় 3 মাস পরে গণভোট হয়েছে, এরকম নজির নাই। সাধারণত 15 থেকে 20 দিনের মধ্যে হয়ে যায়। 3 মাস যথেষ্ট সময়, মোর দ্যান যথেষ্ট সময়। বিএনপি নির্বাচনের 1 সপ্তাহ আগে ইশতেহার ঘোষণা করেছে, করে তারা বলেছে এটা দেখে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। আর 3 মাস প্রশ্নটা ওপেন রাখলেন, এবং এটা নাকি জনগণ তারপরে নাকি না বুঝে ভোট দিয়েছে, যে কথাগুলো বলা হচ্ছে এগুলো একেবারেই গ্রহণযোগ্য না। অন টপ অফ দ্যাট আপনি 29 জানুয়ারি তো আমাদের মাননীয় প্রধান, তৎকালীন বিএনপি প্রধান, এখন মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তো 29 জানুয়ারিতে রংপুরে জনসভায় বলেছেন যে আপনারা হ্যাঁ ভোট দেবেন। তিনি কিন্তু খেয়াল করবেন, তিনি বলেন নাই যে গণভোটে ভোট দেবেন। গণভোটে ভোট দেওয়া মানে আপনি হ্যাঁ বা না যা খুশি দেবেন, কিন্তু দেবেন। কিন্তু উনি ক্যাটাগরিক্যালি বলেছেন যে আপনি হ্যাঁ ভোটে ভোট দেবেন। তাহলে এরপরে আবার এই যে এখন যে প্রশ্নগুলো নতুন করে তোলা হচ্ছে, গণভোট হয়ে যাওয়ার পরে এই প্রশ্নগুলো অবান্তর। আচ্ছা, তো আমরা ওই যে তখন বেঁকে বসার কারণেই আপনি এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমরা আসতে পেরেছি, মানে গণভোট পর্যন্ত আসতে পারা। এবং পরবর্তীতে আমরা নির্বাচনে, হ্যাঁ এটা সত্য, নির্বাচনের পরে আমরা সাইন করেছি, কারণ আমরা অনেকবার বলেছি যখন আদেশটা এসে পড়েছে তখন আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেছে আপনারা কি এখন সাইন করবেন, আমরা বলছি সরকার ডাকলে সাইন করব। সরকার আমাদেরকে ডাকে না, আমরা সাইন করি নাই। কিন্তু যখন অন্তর্বর্তী সরকার শেষ হয়ে যাচ্ছে, নির্বাচন হয়ে গেছে, নতুন সরকার দায়িত্ব নেবে, আমরা মনে করেছি প্রধান উপদেষ্টা তিনি দেশকে যেভাবে সার্ভ করেছেন তার ভুল ত্রুটি সহ, তার প্রতি একটা অনার রেখে আমাদেরকে সাইন করতে যাওয়া উচিত, তখন আমরা সাইন করতে গেছি। এটা হচ্ছে পরিষ্কার। মানে আপনি বলতে চাচ্ছেন যে এই স্বাক্ষরটা করার আগ পর্যন্ত আপনারা কোনো
আইনি কাঠামোর ভিতরে এটা ফেলতে পারেননি। ছিল না তো, ছিল না। কতগুলো কমিটমেন্ট ছিল। রাষ্ট্রপতি যখন একটা আদেশের মাধ্যমে একটা আইনি কাঠামোতে আনলো তখন Right. আপনারা স্বাক্ষর Absolutely. করছেন। জি, এবং যাই হোক, আমি আবার একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আমি আবার হ্যাঁ দর্শক, সময় হলো ছোট্ট আরেকটা বিরতির। মনি একটা কথা বলেছেন যে গণভোট নিয়ে, যে সাধারণ জনগণ এই গণভোটের ভিতরে 4টা দফা ছিল, এগুলা বোঝে না। তো বস্তুত আমাদের দেশে তো, আমি ব্যক্তিগতভাবে যদি আমি বলি, বোঝে না মানুষ অনেক কিছুই। যেমন 18 বছর একটা ছেলে মেয়েকে আমরা প্রত্যেকেই এখনো স্কুল কলেজে নিয়ে যাই, নিয়ে আসি। তাকে যখন পার্লামেন্টের জন্য ভোট দিতে পাঠাই, আমি মোটামুটি আমি জানি যে কেউ বোঝে না কাকে দিয়ে কি হবে, কে এমপি হবে, কি পাস করবেন, বোঝে না। কিন্তু আমি ধরে নিলাম জনগণ বোঝে না, ইট ইজ এডমিটেড। 18 বছরের বাচ্চারা এমপি কি হবে সে ভোটও বোঝে না। কিন্তু যখন একটা দলনেতা, বিএনপির যে দলনেতা আজকের প্রধানমন্ত্রী, উনি যখন বলে দিয়েছেন যে গণভোটে ধানের শীষ হিসেবে ভোট দিবেন, একইভাবে গণভোটে ভোট দিবেন, তারপরে কি এই বোঝে কি বোঝে না বিষয়টা খুব বেশি কাজ করে? না, এটা একেবারেই আমি বলবো খোঁড়া যুক্তি। কারণ বিএনপি যে ইশতেহার, এরকম থান ইটের মতো, কারো দিকে ছুঁড়ে মারলে মরেও যেতে পারে, সেই ইশতেহার মানুষ কীভাবে বুঝে? সেটা বুঝে মানুষ কীভাবে ভোট দিল? আচ্ছা, আরও পৃথিবীর বিভিন্ন দেশে এই মোটা মোটা সংবিধান বানানোর পরে গণভোটে পাঠানো হয় না? তো মানুষ কি পুরো সংবিধান পড়ে তারপর গণভোট করে? এগুলো এভাবে ঘটে না। জিয়াউর রহমানের যে 19 দফার উপরে গণভোট হলো, সেইটা মানুষ কীভাবে বুঝলো? তখন তার আজকের মতো এত ইন্টারনেট, আজকের মতো এত শিক্ষিত প্রজন্ম, এত কিছু ছিল না। ইন্টারনেট, আজকালকার ছেলেমেয়েরা ফেসবুকের সমানে এগুলো নিয়ে বিশ্লেষণ হচ্ছে, ওখান থেকে তো অনেকে ধারণা পাচ্ছে। তখন তো এত কিছু ছিল না। তখন ওই হেলিকপ্টার থেকে কিছু লিফলেট পেয়েছে, কয়জনের হাতে গেছে, কি করছে কে জানে। তারপরে আপনার বেগম খালেদা জিয়া যে আপনার গণভোট দিলেন, সংবিধানের 16টা অনুচ্ছেদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে 16টা অনুচ্ছেদ, সংবিধানের মতো গুরুত্বপূর্ণ বিষয়, সেই গণভোট মানুষ বুঝলো কিভাবে? এই কারণে আমি বললাম আগের পর্বে যে 3 মাস লম্বা, এত লম্বা সময় কখনো প্রশ্ন ওপেন রাখা হয় না, এবং এত সকল রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার সবাই মিলে তো প্রচারণা করেছে। মানুষ বোঝে নাই, এটা খুবই ভুল ধারণা। কারণ এখন যখন আমরা যাই, যে পদযাত্রা উপজেলা পর্যায়ে গেলাম, মানুষ কিন্তু আমাদের কি বলে জানেন? বলে যে সাদা ব্যালটের মার্কায় ভোট দিলাম, সরকার হইলো, বিরোধী দল হইলো, পার্লামেন্ট হইলো, লাল ভোটের কোথায়, রেজাল্ট কোথায়? এটা মানুষ পায় নাই, মানুষ এটার জন্য অপেক্ষা করে আছে। ফলে এটা গণভোট মানুষ বোঝে না। মানুষ সবচেয়ে ভালো বোঝে, মানুষের মেমোরিতে সবচেয়ে ভালো আছে গণভোট, মানে মানুষ এটা বুঝে। ওই জিয়ার আমলে একবার গণভোট দিছিলাম, মুরব্বীরা বলে, ঠিক আছে? ফলে এটা বলাটা ঠিক হবে না। আর আরেকটা যে স্বাক্ষর, আমরা যে স্বাক্ষরের প্রশ্নটা বললাম, যে আমরা স্বাক্ষর না করার সাথে আমরা এটা মানি না, ব্যাপারটা এরকম না। আমি তো বললাম যে এতে তো আমি বানিয়েছি, এরপর আমি ফিতা কাটতে যাই নাই ওখানে, পরে আমি গেছি যখন আমার দাবিটা আপনি মেনে নিয়েছেন। আরেকটা হলো যে রাষ্ট্রপতির আদেশ নিয়েও কিন্তু একটা তর্ক সৃষ্টি করা হয়েছে। আপনি 28 অক্টোবর রাষ্ট্রপতিকে আদেশ দিতে হবে, এই দাবিটা বিএনপি করেছিল তাদের স্থায়ী কমিটি মিটিংয়ের পরে, প্রমাণ দেওয়া সম্ভব। তা আমরা বলেছিলাম যে সরকারের দেওয়া উচিত, কারণ এটা আইদার দিস ওয়ে আর দ্যাট ওয়ে, একটা এক্সট্রা কনস্টিটিউশনাল জিনিস হচ্ছে এই আদেশটা। কাজেই এটাকে আপনি রাষ্ট্রপতির নামে দিয়ে কলঙ্কিত আমরা করতে চাই না। এটা আপনি সরকার কিংবা প্রধান উপদেষ্টার নামে দেওয়া হোক, যেভাবে ওই দক্ষিণ প্লাজায় আপনার ঘোষণাপত্র দেওয়া হয়েছিল সেরকম। তখন বিএনপি সংবাদ সম্মেলন ডেকে বলেছিল যে না, সরকার দিতে পারে না, এটা রাষ্ট্রপতিকে দিতে হবে। সেটাই হয়েছে। এখন আপনি ইলেকশনের পরে এসে বলছেন এইটা একটা অবৈধ আদেশ, সেটা রাষ্ট্রপতি দিতে পারে না, সংবিধান লঙ্ঘন করেছেন, এটা কথা বলেছেন। তো সংবিধান যদি লঙ্ঘন করে থাকেন, সেটা দায় তাকে শাস্তি দিলেন না কেন? আমি আপনার কাছে আবার আসবো। আমি এখন যাচ্ছি নীলুফার মনি আপনার কাছে। সেখানে আমি একটা কথা বলতে চাই, যেহেতু জনগণ বোঝে না বলছেন, এই গণভোট বুঝে নাই, আমার একটা প্রশ্ন আপনার কাছে, যে রাজনীতিতে মানে যখন দলীয়ভাবে নির্বাচন হয়, দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেয় না বলে আমরা জানি। এটা নজির এইরকম যে বিএনপির অনেক লোককে পাশ করে আনছে, যিনি বিএনপির লোক না, কিন্তু বলে দেওয়া হয়েছে তাকে ভোট দিতে, কিন্তু সে বিএনপি দল গ্রহণ করে নাই। আবার অনেক আছে বিএনপিতে যোগ দিয়েও পাশ করছে, কিন্তু যিনি বিএনপিতে যোগ না দিয়ে বিএনপির ভোটে পাশ করছেন, তার মানে দল বলে দিছে যে তুমি ভোট দাও। তো দল বলে দিলে যখন ভোট দেয়, একইভাবে তো দলের প্রধান বলছে গণভোটে ভোট দিতে হাতে। তো তারপরে কেন গণভোট কার্যকর হলো না? তারপরে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে বারবার শুনছি যে গণভোট বলতে সংবিধানে কিছু নাই, কিন্তু আপনার দলের যে চেয়ারম্যান আজকের প্রধানমন্ত্রী, উনি তো এ পর্যন্ত একবারও মুখ খুলেননি এই বিষয়ে, যে উনি গণভোটে হাতে ভোট দিতে বলেছিলেন। কেন? একটা দল তো একা একজনের উপর ডিপেন্ড করে চলে না, চলতে পারে না। এক একজনের এক একটা কাজ জুড়ে দেওয়া থাকে, এক একটা সেক্টর থাকে। তো স্বরাষ্ট্রমন্ত্রী উনি সংস্কারগুলো দেখতেন, এটা সবাই জানে। উনি সংবিধান নিয়ে কথা বলতেন,
তো উনি যখন কথা বলবেন ওইটাই ধরে নিতে হবে যে খোদ প্রধানের কথাও এটাই, নইলে উনি বলতেন না। আপনি যে কতগুলা প্রশ্ন করেছেন সেটার উত্তরটা এইভাবে হয় যে প্রথমে যখন এটা নিয়ে নির্বাচনটা না হওয়ার জন্য অনেক রকম চেষ্টা করা হচ্ছিল, আপনি জানেন, আপনি বাংলাদেশের প্রথম সারির নাগরিক, এবং সেইটাকে প্রতিহত করার জন্য বিএনপি যার পর্যায়ে চেষ্টা করেছে। করার একটা পর্যায়ে কথা আসলো এরকম যে বিএনপি তো ভোট চায় না, সরকার নিজেই যখন ইন্টারিম সরকার হায়ের পক্ষে কাজ করছে, এটা কি পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য, নির্বাচনটা বানচাল করার জন্য। সরকার যদি দুইটা অপশন রাখে তাহলে সরকারের কোনো অপশনের পক্ষে বিপক্ষে যাওয়ার সুযোগ নাই, কিন্তু ইন্টারিম সরকার গিয়েছে। আমার কথা হলো নাটা রাখার দরকার কি ছিল, সব হাঁ দিয়ে দিলেই তো হতো। সেটা না দিয়ে তারা হাকে জবরদস্তি করেছে। জবরদস্তির একটা পর্যায়ে যখন বিএনপির উপর আঙ্গুল দিয়ে তোলা হলো, তখন নির্বাচনের চিফ অ্যাডভাইজার ছিলেন হলো বিএনপির নজরুল ইসলাম খান। উনি বললেন আচ্ছা ঠিক আছে, হাতে ভোট দিয়েন। তখন বলা হলো জামাত থেকে এবং জোটে থেকে জামাতের যে নজরুল ইসলাম খান কে, সে বললেই হয় নাকি। তখন তারপরে মহাসচিব বললেন, সেটা নিয়েও প্রশ্ন উঠল, মহাসচিব বলার কে, খোদ প্রধানকে বলতে হবে। এরপরে খোদ প্রধান একটা জনসভায়, আমরা অস্বীকার করার তো এখানে এই যুগে অস্বীকার করবও না আর করার অপশনও নাই, বললেন এখন আমার হিসাবে আসেন। প্রধানমন্ত্রী তো আমাকে বাধ্য করে নাই যে তুমি ধানের শীষে ভোট দিবা, আমরা দল করি, এটা আমাদের কর্তব্য। প্রধানমন্ত্রী জানে যে আমি চাইলে বা না চাইলেও আমার কর্মী, আমার দলের কর্মী আমাকেই ভোট দিবে। তো সেইখানে আপনার এটা আমার দলের জন্য করাও না, এই গণভোট নাও না, এই যে এত রকম কথার মধ্যে যে এই কথাগুলো আসছে জনগণ বুঝে বলেই জনগণ 12 কোটি সামথিং ভোটের মধ্যে 6 কোটি সামথিং ভোট আপনার কাস্ট হয়েছিল, সেখানে 3 কোটি ভোট আপনার নায়ের মধ্যে পড়েছে। 6 কোটি মানুষ ভোট দিতে আসে নাই ভোটার, 3 কোটি আর 6 কোটি কত হয়, 9 কোটি। এরপরে আপনি ধরেন 2/3 বেশি মেজরিটি বিএনপিকে দিয়েছে জনগণ। বিএনপি ডিসিশন নেওয়ার ক্ষমতা বিএনপির হাতে দিয়েছে। বিএনপি যে সেই ডিসিশনের ক্ষমতা নিয়ে যদি বলে যে ওটা তো আসলে সংবিধানের মধ্যে যায় না, বিএনপিকে কিন্তু বলা হয় না যে এই সংবিধান বাতিল করে করো। যতগুলো 133টি অধ্যাদেশকে কিন্তু এর মধ্যে কিছু বাদ দিয়ে প্রায় সবগুলো বিলে পরিণত করেছে অধ্যাদেশকে। এখানে তো সংবিধান চেঞ্জ করার কোনো অপশনই নাই, আপনি সংবিধানকে সংশোধনই করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন না। তাহলে আপনার এই ভোটের আপনার হিসাবটা বুঝাই দিলাম। বিএনপি যদি এখন না চায়, ওই যে 3 কোটি সামথিং ভোট দিয়েছে এর মধ্যে তো বিএনপিরও ভোট আছে নাকি, তাহলে ওই ভোটগুলো কিন্তু তারাও না, তো তারা না, এর মধ্যে আরো 9 কোটি আপনি যোগ করেন, এখন সারাদিন যোগ করেন, গেল একটা। 3টা গণভোটের কথা আমার ভাই তুষার বললেন। 3টা গণভোটের প্রথম গণভোট ছিল রাষ্ট্রপতি এই কারণে, রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে মানবা কিনা, একটা ভোট, এক কথায় শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রপতি হতে পারবে কিনা, গেল। 2 নাম্বার কথা হলো আপনার এরশাদের সময়, সেটাও এরশাদকে মানবা কিনা, গেল। তাহলে 2টা তো এমনি গেল। 3 নাম্বার গণভোটটা রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মন্ত্রী পরিষদ শাসিত সরকারে আসা। তাহলে আপনি এখানে তো কোনো রকম একদম ঝকঝকা, এখানে তো এতগুলো প্রশ্ন ছিল না। এখন প্রশ্ন আলাদা করে যদি আপনার ওইটার একটা সামারি আছে, সব কিছুর একটা সামারি থাকে, কিন্তু প্রশ্ন তো একটাই, তুমি একে রাষ্ট্রপতি মানো কিনা, আর তুমি মন্ত্রী পরিষদ শাসিত সরকারে আসবা কিনা, এই 3টা একটা প্রশ্ন। তাহলে এইখানে এটার সঙ্গে তো এই 4টাই যায় না। যাচ্ছে একটা বিরতিতে, ছোট্ট বিরতি নিয়ে ফিরবো। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতি নেয়ার, না ফেরা পর্যন্ত দুটো প্রশ্ন রেখে আমি বিদায় নিব। নাম্বার 1, আপনি বলছেন যে বিএনপি সংবিধানের বাইরে কিছু করেনি এবং করবেও না, এবং আমি দেখেছি যে আমাদের যে রাষ্ট্রপতি যখন চুপ্পু সাহেব বিদায় নিলেন, তারপরে কিন্তু আমাদের আইনমন্ত্রী এই সংবিধান, আপনি দেখেন এই সংবিধানের 123 অনুচ্ছেদ উল্লেখ করছেন, বলছেন রাষ্ট্রপতি চলে যাওয়ার 90 দিনের মধ্যে 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে, এই বাধ্যবাধকতা 90 দিন, 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে, এটা সংবিধান মোতাবেক সঠিক। এই একই বিধান ছিল সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের নির্বাচনে হওয়ার কথা, যেটা সংসদ ভেঙে যাওয়ার পর
প্রায় 18-19 মাস পরে হলো। তাহলে ওই নির্বাচনটা সংবিধান মোতাবেক হয়নি, না হলে কোন আইন মোতাবেক হইল? এটা আপনার কাছে একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হলো, যেহেতু শেষ পর্ব, 5ই আগস্ট কালকে যেদিন আপনারা সবাই মিলে ফ্যাসিস্ট সরকারকে তাড়াইছেন, যেটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন, ওই দিনে আপনাদের কর্মসূচিটা কি? রাজনৈতিক কর্মসূচি কি আগামীকালকের জন্য? এটা দর্শকের জন্য একটু বলবেন। দেখেন, আমি আপনার শেষ প্রশ্ন দিয়েই শুরু করছি। আমি এইখানে আসলাম রাজনৈতিক জুলাই আগস্টের এই প্রোগ্রামে 4 তারিখে। জানেন যে ওই দিনটাতেই যে করতে হয় এমন কিছু না। 5 তারিখ উপলক্ষে আজকে বিএনপি আলোচনা সভা, বিএনপি সমস্ত জোট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী চিফ গেস্ট ছিলেন, মাননীয় মহাসচিব মহোদয় উনি সভাপতিত্ব করেছেন। এই প্রোগ্রামটা হলো এটা, এবং সমস্ত জোটের নেতারা আসছেন। এটা গতকালকের, আগামীকালকেরটা আজকে ধরুন একটা করলো। আবার আগামীকালকে সংসদের সামনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন দল, অঙ্গ সংগঠনরা তাদের প্রোগ্রাম করবে, মহানগর হয়তো করবে, বিভিন্ন জন করবে। কিন্তু মানে দলীয় একদম চিফ যেটা করলেন সেটা আজকের প্রোগ্রামটা আমি আপনাকে এটা বললাম গেল আমার এটা। আর দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটা করেছেন যে রাষ্ট্রপতি নির্বাচন 90 দিনের মধ্যে হতে হবে, হ্যাঁ, ওটা বলছে। কিন্তু আমাদের যে সংসদ নির্বাচনটা হয়েছে সেখানে 90 দিনের বাধ্যবাধকতা ছিল, সেই মোতাবেক হয়েছে কিনা সেটা আগে বলেন, তারপরে ব্যাখ্যা দিন। আমি 90 দিনের মধ্যে তো হয়নি। বলি 90 দিনের মধ্যে হয়নি। ইন্ট্রিম সরকারও কিন্তু ছিল না। ইন্ট্রিম সরকার এটা একটা নামটা ওই সময়ের সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিংবা বৈষম্য বিরোধী ছেলেমেয়েরা নামটা দিতে পারে, হতে পারে, আমি ঠিক জানি না। কিন্তু 106 ধারাকে মেনেই কিন্তু রাষ্ট্রপতির হাতে তারা শপথ নিয়েছে প্রত্যেকেই, চিফ অ্যাডভাইজার এবং অ্যাডভাইজাররা একসাথেই তারা শপথ নিয়েছে। এখন তারা সবাই মিলে যদি ওই শপথনামায় যদি সিগনেচার না থাকে, কোনো ডেট না থাকে, সেটা নিশ্চয়ই একটা কারণ আছে। ডেট যদি না থাকে সেইখানে হতে পারে যে আপনার এই 18 মাস গিয়েছে, 18 মাসে কেউ তো কোনো প্রতিবাদ করে নাই, কেউ কোনো প্রতিবাদ করে নাই, এবং একটা নির্বাচন হওয়া দরকার। বিএনপি এটাই চেষ্টা করেছে। আমি বলি ডে 1 থেকে বিএনপি চাইছিল যে নির্বাচনটা 3 মাসের মধ্যে। আমি আপনার কাছে আবার আসবো। মানে আপনি বলতে চাচ্ছেন যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, মানে কোনো নিয়মে ছিল না, সে যেটা বলছে সেটাই ছিল নিয়ম, এবং সেই মোতাবেক নির্বাচন 18 মাস পরে হলেও কিছু আসে যায় না, সংবিধান ভায়োলেট হলেও কিছু আসে যায় না। বিএনপি ডে 1 থেকে চেষ্টা করেছে 3 মাসের মধ্যে নির্বাচন হোক। তুষার, আপনার কাছে আসছি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আমাদের ছোট্ট করে। 1 নম্বর হইল যে নির্বাচনটা হইলো সেটা সংবিধানের ভায়োলেশন হয়েছে কিনা 123 নম্বর অনুচ্ছেদের। আর দ্বিতীয় কথা যে আপনার বিরাট ভূমিকা ছিল, আপনারা বলছেন, দাবি করছেন, বা আমরাও যেটা ফিল করি, আপনাদের কি কর্মসূচি আছে আগামীকাল 5ই আগস্ট উপলক্ষে? স্পেশাল কি কর্মসূচি আছে? আর এবং সেখানে সেই কর্মসূচির ভিতর দিয়ে আপনাদের ভিতরে যে মুখোমুখি লড়াইগুলো হচ্ছে সেগুলাকে নিয়ন্ত্রণে আনার বা কমিয়ে আনার কোনো প্রোগ্রাম থাকবে কিনা? প্রথমত হচ্ছে এরা অবশ্যই সংবিধান ভায়োলেট করে হয়েছে। মানে সংবিধান মানলে আপনাকে 2029 সালে ইলেকশন করতে হবে। সংবিধান মেনে এই গণঅভ্যুত্থান হয়নি, এটা অনেকভাবে আলোচনা হয়েছে, এবং আমার মনে হয় এটা খুবই কমন সেন্স, মানুষরা বুঝতে পারে। হ্যাঁ, ফলে এটা এরপরে আমরা বহু কিছু করেছি, যেমন বাজেট হয়েছে। অন্তর্বর্তী সরকারই কোথায় আছে এই সংবিধানে, আর সেই সরকার এসে বাজেট করবে সেটাই বা কোথায় আছে? কিন্তু এগুলো তো হয়েছে। এগুলো হয়েছে কেন? এগুলো সময়ের প্রয়োজনে হয়েছে, এবং এটা আইন দ্বারাও সিদ্ধ। মানে ওই আইনের ব্রডার সেন্সে চিন্তা করলে, ডিপার সেন্সে চিন্তা করলে এগুলো কোনো বড় বিষয় না। যেমন আপনি 13 অ্যামেন্ডমেন্ট রিভিউর মামলায় রায়ে আপনার সাবেক প্রধান বিচারপতি একটা কথা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না, কিন্তু এটা অধীনে নির্বাচন হয়েছে এই এরশাদ পতনের পরে। কেন? কারণ রাজনৈতিক ঐক্যমত্য ছিল, জনগণ মেনে নিয়েছিল, এই কারণে এটা নিয়ে কোনো বিতর্ক হয় নাই। এখনও ব্যাপারগুলো সেরকম। ফলে এটা নিয়ে আর আমার মনে হয় যে বিতর্কের অবকাশ নাই। দ্বিতীয়ত হচ্ছে কর্মসূচি। আমাদের আগামীকাল সারা দেশে কর্মসূচি আছে, বিজয় র্যালি, এবং ঢাকায় আমরা বড় করে এটা উদযাপন করার চেষ্টা করছি। এবং এই সারা মাস কিন্তু আমাদের প্রোগ্রাম ছিল, জুলাই পদযাত্রা সহ যত ধরনের স্টেক হোল্ডার আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, নারী, আলেম ওলামা থেকে শুরু করে শহীদ পরিবার, আহত যত স্টেক হোল্ডার আছে সবাইকে নিয়ে আমরা ধারাবাহিক প্রোগ্রাম করে গেছি পুরো মাস, এবং এটা সমস্ত মিডিয়া এগুলো কাভারেজ পেয়েছে। আমরা পুরো মাস জুড়েই আপনি আর একটা কোনো সংগঠন দেখাতে পারবেন না, এমনকি সরকার
এত অনাড়ম্বর করে জুলাইকে এবার উদযাপন করবে এটা আমি ভাবতে পারি না। আমি ভেবেছিলাম যে তাদের অনেক ধরনের বর্ণাঢ্য কর্মসূচি থাকবে, কিন্তু আজকে তাদের একটা দলীয়, যেই এটা আপাক বললেন, এটা একটা দলীয় কর্মসূচি তাদের। কালকে জাদুঘর উদ্বোধন করবে, কিন্তু কালকে 5 তারিখে কিন্তু সরকারের কোনো প্রোগ্রাম নাই। সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা কনসার্ট আছে। এই জুলাইটাকে এভাবেই তারা আনএড্রেসড রাখলো, ঠিক আছে। এবং জাদুঘরে অলরেডি আমরা যে খবর পেয়েছি, প্রকৃত যে 3 তারিখের অগাস্টের 1 দফার ঘোষণা, সেটাকে ওখান থেকে বাদ দেওয়া হয়েছে জাদুঘর থেকে। 18 জুলাইয়ের কিছু ভিডিও বাদ দেওয়া হয়েছে, অনেক কিছু কাটছাট করে এটাকে একটা দলীয় জায়গায় পরিণত করা হয়েছে। এটা আমরা কালকে থেকে দেখতে পাবো, যে সারা দেশের মানুষ দেখবে যে কীভাবে এখানে একটা ইতিহাসে দলীয়করণ ঘটানো হয়েছে। কিন্তু জাদুঘর সেটা মানুষ চেয়েছে এটা জুলাইয়ের প্রকৃত ইতিহাসটা এখানে থাকবে। কিন্তু সবচেয়ে যেটা অবাক করে, যেটা বললাম, আরেকটা এটা বলে শেষ করি। 3 আগস্ট একটা ঐতিহাসিক দিন। সেদিন আমরা গত বছরও শহীদ মিনারে প্রোগ্রাম করেছিলাম, বড় করে সমাবেশ করেছি। এবছর আমরা এটার জন্য আবেদন করেছি। আমাদেরকে বলা হয়েছে ছাত্রদল করবে, কাজে আমাদেরকে দেওয়া যাবে না। আপনি 3 আগস্টের শহীদ মিনারে কোনো প্রোগ্রাম হয়েছে? 3 আগস্টে শহীদ মিনারে ছাত্রদল কোনো প্রোগ্রাম করে নাই, কিন্তু আমাদেরকেও তারা করতে দেয় নাই। তো এইভাবেই চলছে। মনি আপা, যদি এই 30 সেকেন্ডের মধ্যে কিছু বলার থাকে আমরা শেষ করবো অনুষ্ঠান। দেখেন, আমাদের ওই যে যেটা বলছে তুষার, অত্যন্ত ভালো কথা বলছে, সেটা যে কিছু কিছু সময় যখন সব দল মেনে নেয়, তখন আইনের আসলে লঙ্ঘিত হয় না, যদি প্রশ্নের মধ্যে থাকে। এরশাদের সময় যেটা হয়েছিল আপনার কথা মতো, ঠিক একই জায়গায় এইটার কারণেই ডক্ট্রিন অফ নেসেসিটি বললে যে শব্দটা, সবাই মিলে করলে সেটা করা যায়, কিন্তু সবাই মিলে রাষ্ট্রপতিকে উৎখাত করতে পারে নাই দেখেই সেটা হয় নাই, এটাও সত্যি। ধন্যবাদ আপনাদের দুজনকেই। অত্যন্ত সুন্দর আলোচনা হয়েছে। তবে একটা জিনিস বোঝা গেল, এই যে নিয়মের ব্যত্যয় ঘটায় যা কিছু হয়েছে কিনা, তার ভিতরে নির্বাচন